তো আজকের যে টপিকটা আমরা নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি খুব ইন্টারেস্টিং একটি টপিক। কি সেটা? না সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যদি আমাদের খুব ভালো করে জানতে হয়, দ্যাট মিনস ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কী সিগনিফিক্যান্স হয়, বা এটা কোথায় এর occurrence আছে বা কী ব্যাপার, সেগুলো নিয়ে জানতে গেলে এটাকে আমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। এবং এর আগে আমরা গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেল এগুলোতে আমরা অনেক কিছুই পড়ে এসেছি, তো সেগুলো নিয়ে আস্তে আস্তে করে এগাচ্ছি। দেখো, তো দিস ইজ দ্য লাস্ট ফেজ অফ দ্য এরোবিক রেসপিরেশন। আমরা যদি বলি তাহলে এটাকে আমরা কি বলতে পারি? না, দিস ইজ দ্য লাস্ট ফেজ অফ এরোবিক রেসপিরেশন। দিস ইজ দ্য লাস্ট ফেজ অফ এরোবিক রেসপিরেশন। তো যদি আমরা গ্লাইকোলাইসিসটা দেখি, সেখানে এটিপি নেট গেইন কী ছিল? মনে করো যে সেখানে 4 এটিপি আমরা ডাইরেক্ট বানিয়েছিলাম এবং যার মধ্যে থেকে 2টো এটিপি আমরা কনজিউম করেছিলাম। এই তো ব্যাপার ছিল। মানে তাহলে কি শুধুমাত্র 2টোই এটিপি গ্লাইকোলাইসিসে আমরা এটাকে গেইন করতে পারি? না, সেখানে কিছু আমরা দেখেছিলাম যে রিডিউসড কোএনজাইমও তৈরি হয়েছিল সেখানে। তাহলে কি দেখেছিলাম আমরা? যে কিছু রিডিউসড কোএনজাইমও তৈরি হয়েছিল। কোএনজাইম তৈরি হয়েছে। তাহলে রিডিউসড কোএনজাইম হিসেবে আমরা কি দেখেছিলাম? না, এখানে আমরা দেখেছিলাম NADH+, H+। এই NADH+H+ এটা কত তৈরি হয়েছিল? না, এটা 2 মলিকিউল করে তৈরি হয়েছিল। ক্লিয়ার? সিমিলারলি যদি আমরা ক্রেবস সাইকেল দেখি, তাহলে ক্রেবস সাইকেলে যে পুরো নেট এটিপি যেটা গেইন হয়েছিল, সেটা কত হয়েছিল? না, সেটা 1 এটিপির গেইন হয়েছিল আমরা দেখেছি। তবে কি পুরো যে ক্রেবস সাইকেল যেটা, সেটা কি শুধুমাত্র একটা এটিপির দ্বারাই ক্যারি আউট হচ্ছে? না, সেটা তো নয়। তাহলে আমরা কি করছিলাম? না, সেখানে দেখেছিলাম যে একটা গ্লুকোজ মলিকিউল থেকে আমরা একটা গ্লুকোজ মলিকিউল থেকে আমরা কি করেছি তাহলে? 1 টার্ন অফ গ্লুকোজ, গ্লুকোজ বলছি, গ্লাইকোলাইসিস। তো সেখান থেকে 2 এটিপি আমরা গেইন করেছি। এবার যদি আমরা বলি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের 2টো ইম্পর্ট্যান্ট ফাংশন বা পারপাস যদি আমরা বলি, তাহলে এর ক্ষেত্রে আমরা দেখব কি? না, এর ক্ষেত্রে আমরা দেখব ইট হ্যাজ 2 ইম্পর্ট্যান্ট পারপাস। কি এর ক্ষেত্রে আমরা 2টো ইম্পর্ট্যান্ট পারপাস কী দেখছি? না, ফার্স্টলি আমরা দেখছি যে নাম্বার 1-এ আমরা দেখব এই রিডিউসড কোএনজাইমটাকে অক্সিডাইজড করছে। মানে কি হচ্ছে তাহলে? ফার্স্ট পারপাস, রিডিউসড কোএনজাইম যেটি, সেখান থেকে এটা দেখছি আমরা অক্সিডাইজড করলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? না, এখানে আমরা দেখছি NADH+, H+। এই তো ব্যাপার। তাহলে অক্সিডাইজড হয়ে কি তৈরি হচ্ছে? না, এখানে তৈরি করছে NAD+ প্লাস 2H, এটা করলো। আর এর যদি আমরা সেকেন্ড পারপাসে চলে আসি, তাহলে সেকেন্ড পারপাস কি? না, সেকেন্ড পারপাস হচ্ছে এর ATP প্রোডাকশন করা। Second purpose is that ATP production, that is oxidative phosphorylation. That is oxidative phosphorylation. Oxidative phosphorylation. তাহলে কি হচ্ছে ব্যাপারটা? আমরা যদি পুরোটা লিখি তাহলে দাঁড়াচ্ছে NADH+H+, এর অক্সিডাইজড হচ্ছে এটি হয়ে হচ্ছে তোমার NAD+ প্লাস 2H+, তার সঙ্গে ইলেকট্রন রিলিজ করছে। এবার এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের যে কম্পোনেন্টসগুলো, সেগুলো অ্যারেঞ্জ থাকছে কীভাবে? না, কম্পোনেন্টস আর অ্যারেঞ্জড ইন দেয়ার রেডক্স পোটেন্সিয়াল। অর্থাৎ সেটা কীরকম? না, ইনক্রিজিং রেডক্স পোটেন্সিয়াল। তাহলে আমরা লিখতে পারি কম্পোনেন্টস আর অ্যারেঞ্জড ইন দেয়ার রেডক্স পোটেন্সিয়াল। এবং রেডক্স পোটেন্সিয়ালটা কীরকম? না, ইনক্রিজ রেডক্স পোটেন্সিয়াল। মানে যেখানে আমরা রিডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিডেশন দুটোই দেখতে পাচ্ছি।
এবার যদি আমরা বলি সাইট অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, তাহলে সেটা কি আসছে না, লিখতেই পারি আমরা সাইট বলে, যেখানে আমরা দুটো করব, একটা হচ্ছে প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে, একটা হচ্ছে প্রোক্যারিওটসদের ক্ষেত্রে দেখব। সেটা কোথায় না, প্রোক্যারিওটসদের ক্ষেত্রে ইটিএস ওকার হচ্ছে ইন দ্য সেল মেমব্রেন। আর যদি আমরা বলি ইউক্যারিওটিক, তাহলে ইউক্যারিওটিকদের ক্ষেত্রে ইট টেক্স প্লেস ইন ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, যেটাকে আমরা আইএমএমও বলতে পারি, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এবার এই ইটিএস যে কমপ্লেক্সেসগুলো, ইটিএসের মধ্যে কিছু আমরা কমপ্লেক্সেস দেখতে পাবো। কি কি কমপ্লেক্স না, কমপ্লেক্সগুলো ফার্স্টলি আমরা লিখতে পারি, আচ্ছা যদি আমরা একটা করেই দিই, কমপ্লেক্স বলে আলাদা করলাম, আর এর কম্পোনেন্টস কী কী থাকছে সেগুলো কম্পোনেন্টস। তো কমপ্লেক্সের মধ্যে ফার্স্ট আমরা যেতে পারি যে কমপ্লেক্স ওয়ান। কমপ্লেক্স ওয়ান, তাহলে কমপ্লেক্স ওয়ানে আমার কী কী থাকছে না, কমপ্লেক্স ওয়ানে থাকছে NADH ডিহাইড্রোজিনেজ, NADH ডিহাইড্রোজিনেজ, যার মধ্যে কী কী থাকছে না, ইন হুইচ যেখানে আমরা FMN দেখছি, কিছু আয়রন সালফার কম্পোনেন্ট দেখছি, ক্লাস্টার্স আর কি, কিছু আয়রন সালফার ক্লাস্টার্স দেখছি, আর থাকছে আমার ইউবিকুইনন। এগুলো সবগুলোই থাকছে আমার কমপ্লেক্স ওয়ানের মধ্যে। হলো, এটা হচ্ছে আমার কমপ্লেক্স ওয়ান। এবার যদি আমরা আসি কমপ্লেক্স টুতে, তাহলে কমপ্লেক্স টুর মধ্যে কী কী থাকছে না, কমপ্লেক্স টুর মধ্যে আমার থাকবে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, যার মধ্যে এবার এখানে থাকছে আমার FAD অ্যান্ড কিছু ফেরাস তোমার বলো আয়রন সালফার বা ফেরাস সালফার বলতে পারো, ক্লাস্টার এখানে প্রেজেন্ট থাকছে। ওকে, তাহলে এটা গেল আমার কমপ্লেক্স টু এর গল্প। এবার যদি আসি আমরা পরেরটাতে, সেখানে হচ্ছে দেখবো আমরা এরপরে কমপ্লেক্স থ্রিতে আসবো। তাহলে কমপ্লেক্স থ্রির মধ্যে কী কী থাকছে, কমপ্লেক্স থ্রির মধ্যে থাকছে আমরা সাইটোক্রোম সি রিডাকটেজ, সাইটোক্রোম সি রিডাকটেজ, যেটা কী কী নিয়ে থাকছে না, আমার সাইটোক্রোম বি, সাইটোক্রোম C1 অ্যান্ড সাইটোক্রোম সি, এইগুলো থাকছে। হলো, আচ্ছা এটা গেল কমপ্লেক্স থ্রি এর গল্প। এইবার আমরা আসছি কমপ্লেক্স ফোর। আচ্ছা ওকে, কমপ্লেক্স ফোরে আসছি, এক মিনিট একটু বাড়িয়ে নিতে হবে। চলো কমপ্লেক্স ফোর, তাহলে কমপ্লেক্স ফোরের মধ্যে আমার থাকছে কি না, কমপ্লেক্স ফোরের মধ্যে থাকছে সাইটোক্রোম সি অক্সিডেজ, সাইটোক্রোম সি অক্সিডেজ, যার মধ্যে এবার আমরা এটা দেখে নিই যে সাইটোক্রোম এ থাকছে আর থাকছে সাইটোক্রোম A3। ওকে, তাহলে এটা গেল আমাদের কমপ্লেক্স ফোর। এবং লাস্টলি আমরা দেখব কমপ্লেক্স ফাইভ। তাহলে কমপ্লেক্স ফাইভ কী কী থাকছে দেখে নেওয়া যাক। আচ্ছা, কমপ্লেক্স ফাইভের মধ্যে আমরা দেখব যে এখানে যেটি প্রেজেন্ট থাকছে সেটা হচ্ছে আমার ATP সিনথেজ, ATP সিনথেজ থাকছে এখানে। ওকে ক্লিয়ার, এগুলো গেল এর ইটিএসের কিছু কমপ্লেক্সেস। আর কম্পোনেন্ট যদি বলি তাহলে দেয়ার আর সেভারেল ইলেকট্রন ক্যারিয়ার্স, যেগুলো কিনা টেক পার্ট করছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে। এবং টোটালটাই আমরা যদি ইউক্যারিওটিক ধরে নিই তাহলে সেটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে হচ্ছে দ্য ক্যারিয়ার্স। তাহলে ক্যারিয়ার্স হিসেবে কী কী প্রেজেন্ট থাকবে, ক্যারিয়ার্স হিসেবে আমার থাকছে NAD+, যেটাকে আমরা নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড বলে থাকি। সেকেন্ডলি থাকতে পারে FMN, যেটার ফুল ফর্ম হিসেবে জেনে রাখতে হবে, এটা FMN ফুল ফর্ম হচ্ছে তোমার ফ্ল্যাভোপ্রোটিন মোনো নিউক্লিওটাইড, বা যেটাকে আমরা FAD বলতে পারি, ফ্ল্যাভিন অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড। এছাড়া থাকবে কোএনজাইম কিউ, যেটাকে আমরা ইউবিকুইনন বলে থাকি, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম A আর সাইটোক্রোম A3। ওকে, এবার যদি এই যে টোটাল এই পার্টটা আমরা করলাম, এই যে টোটাল পার্টটা আমরা দেখালাম, দ্যাট ইজ দ্য, এটা কি না, অ্যাকর্ডিং টু মডার্ন ভিউ অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অ্যাকর্ডিং টু মডার্ন ভিউ অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দেয়ার আর 5 মাল্টিপ্রোটিন কমপ্লেক্সেস। এগুলো হচ্ছে মাল্টিপ্রোটিন কমপ্লেক্সেস। টোটাল আমরা এই 5টা মাল্টিপ্রোটিন কমপ্লেক্সেস দেখছি। ওকে ক্লিয়ার একদম এই জায়গাটা। এইবার যদি আমরা একটা ওভারঅল
ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মেকানিজম দেখি, তাহলে ওভারঅল মেকানিজম হিসেবে আমরা কি দেখাতে পারি? ওভারঅল মেকানিজম হিসেবে আমরা বলতেই পারি যে এখানে আমার NADH প্লাস H প্লাস প্লাস এর সঙ্গে আমরা দেখছি যে ADP প্লাস ইনঅর্গানিক ফসফেট থাকছে এবং এই O2 মিলে তৈরি করছে আমার NAD প্লাস প্লাস H2O প্লাস ATP। এগুলো কী করে হলো সব মেকানিজম দিয়ে আমরা বুঝবো, এখনই বুঝবো। আচ্ছা, এটা গেল NADH এর ক্ষেত্রে। আরেকটা যদি আমরা বলি যে আমরা জেনে এসেছি না যে NADH প্লাস H প্লাসতে যদি 1 মলিকিউল থাকে সেখান থেকে আমরা 3 মলিকিউল অফ ATP পাই। এই যে 3 মলিকিউল অফ ATP এটা কীভাবে আসছি সেটা মেকানিজম দিয়ে হবে, এখনই হবে। আচ্ছা, তার আগে আরেকটা জেনে নিতে হবে আমাদের যে FADH2 প্লাস, যদি আমরা এটা একটু করে নিই যে এদের প্রত্যেকের আমরা এগুলো গ্রেডিয়েন্ট অনুযায়ী বের করছি, যে কার কোথায় গ্রেডিয়েন্টটা ম্যাচ করছে সেই অনুযায়ী যাচ্ছি, সেটা দেখছি এখনই। এবার এখান থেকে আমরা দেখব যে FAD প্লাস H2O প্লাস 2 মলিকিউল অফ ATP, এগুলো আমরা কোথায় পড়েছি? TCA তে পড়ে এসেছি সব। তাহলে এই যে জায়গাটা, এগুলো কোথা থেকে আসছে তার ডিটেল মেকানিজমটা দেখছি আমরা, দেখো। আচ্ছা, এর মেকানিজমটা জানতে গেলে আমাদের একটা সিকোয়েন্স মনে রাখতে হবে। সিকোয়েন্সটা ঠিক এরকমভাবেই থাকবে যে ধরো আমরা জেনে এসেছি যে ইটিএসটা হচ্ছে কোথায় না, ইটিএস হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তাহলে এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যদি এটি হয় তাহলে আমরা একটু এঁকে নিই আগে। ওকে, এটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন করলাম আমরা। তাহলে এই সাইডটাকে আমরা বলছি ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলতে পারি এম সাইট। আচ্ছা, এইটা হচ্ছে আমার আউটার মাইটোকন্ড্রিয়াল পার্ট, এটা হচ্ছে আমার তাহলে কি না, এটা হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল পার্ট, এটা হচ্ছে আউটার মেমব্রেন, আউটার মেমব্রেন। আচ্ছা, তাহলে এই সাইডটা হবে আমার সাইটোপ্লাজম, বা যেটাকে আমরা বলতে পারি সি সাইট। তাহলে এই স্পেসটাকে আমরা কি বলছি? এই স্পেসটাকে বলছি পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বা হচ্ছে PMS। ক্লিয়ার? তাহলে আমাদের এই টোটাল সিকোয়েন্সটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে কিভাবে চলছে ব্যাপারটা। ওকে, চলো এইবার আমরা একটু এই কিভাবে কমপ্লেক্সগুলো কি হয়, কি ব্যাপার, সেটা একটু সাজিয়ে নেওয়া যাক। তাহলে এখানে যে দুটো দেখার জিনিস সেগুলো হচ্ছে কি না, আমরা যদি বলি যে ক্রেবস সাইকেলটা হচ্ছে কোথায় না, ক্রেবস সাইকেল আমার হচ্ছে ম্যাট্রিক্সে। তাহলে ক্রেবস সাইকেলের যে কোএনজাইমগুলো সেগুলো ম্যাট্রিক্স থেকে এদিকে আসছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। আর যদি গ্লাইকোলাইসিস বলি সেটা হচ্ছে কোথায়? সি সাইট। তাহলে গ্লাইকোলাইসিসের যে কোএনজাইমগুলো সেগুলো আসছে এই দিক থেকে। ক্লিয়ার হলো ব্যাপারটা? ওকে, তাহলে ইনার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলো কীভাবে অ্যারেঞ্জ আছে না, সেটা তাদের ইনক্রিজিং রেডক্স পোটেনশিয়াল এটার ভিত্তিতে এগুলো অ্যারেঞ্জ হয়ে আছে। ওকে, তাহলে এর মধ্যে যে ইম্পর্টেন্টগুলো আছে সেগুলো কী কী না, এর মধ্যে আমরা দেখছি FMN। ওকে, এই FMN এর সাথে জুড়ে থাকছে আয়রন সালফার প্রোটিনগুলো, এছাড়া কিউ যেটাকে আমরা ইউকিউও বলতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আসছে কি আমাদের সাইটোক্রোমসগুলো, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস সিস্টেম। এটা হচ্ছে এগুলো, তাহলে কি এগুলো হচ্ছে আমাদের আয়রন কন্টেনিং প্রোটিন। আয়রন কন্টেনিং প্রোটিন, এখানে যে আয়রন এগুলো Fe2+ আর Fe3+ স্টেটের মধ্যে অসিলেট করতে পারে। এটা হচ্ছে ফেরাস, সেটা ফেরিক। যদি অক্সিডাইজড হয় তাহলে ফেরিক হবে, আর রেডিউস হলে এটা ফেরাস হয়ে যাবে। ওকে, এখানে আমরা সাইটোক্রোমগুলো 5 টাইপের জেনেছি। এর সিকোয়েন্সগুলো কী কী হবে তাহলে? তাহলে এই সাইটোক্রোমের যে সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে। সিকোয়েন্সিয়ালি যদি আমরা লিখি তাহলে সেটা দাঁড়াচ্ছে কি না, BC1 CA অ্যান্ড A3, এটা হচ্ছে সিকোয়েন্সের। এই সিকোয়েন্সটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ক্লিয়ার একদম? ওকে, চলো। তাহলে এই যে A3 হচ্ছে কি না, A3 হচ্ছে আমার এই যে বলেছি সাইটোক্রোম অক্সিডেজ, এর মধ্যে তো আমার ফেরাস আছে, এর সাথেও এর সঙ্গে কপারও প্রেজেন্ট থাকে। তাহলে চলো যাওয়া যাক কী হচ্ছে না, এখানে আমরা জানি যে NADH+H+, এটা থেকে আমরা কী জেনে এসেছি এখনই যে NAD+ + 2H+ আর হচ্ছে দুটো ইলেকট্রন, এই তো। আর ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যদি বলি আমরা, সেখানে কি হচ্ছে না, সেখানে আমরা দেখছি FMN থাকছে। এই FMN কি হচ্ছে না, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে মানে এখান থেকে তো এই টোটালটা এটা আসছে, তাহলে এখান থেকে এই দুটো প্রোটন আর দুটো ইলেকট্রন নিয়ে FMN যেটা, এটা কনভার্ট হচ্ছে FMNH2-তে। ক্লিয়ার একদম এই পর্যন্ত? তাহলে আবার এই FMNH2 যেটা, একে এই স্টেট থেকে এই স্টেটে আবার ফিরতে হবে। তো তার জন্য আমরা জেনেছি এর সাথে লিঙ্কড অবস্থাতে কি থাকছে, এর সঙ্গে লিঙ্কড অবস্থাতে থাকছে জানি আমরা FES, যেটা +3 ফর্মে থাকছে। আর এই FES এবার এখানে কি হচ্ছে না, আমরা দেখব
FeS এর থেকে নিয়ে নিচ্ছে ইলেকট্রন নিয়ে এ কী হচ্ছে না ফেরিক থেকে ফেরাস ফর্মে হয়ে যাচ্ছে, এবং আবার যখন ইলেকট্রন ছাড়বে তখন এটা এইভাবে হবে, আসছে এরপরে। আর এখানের যে এই যে H+ যেটা প্রোটন ছিল সেটা কিন্তু এ ছেড়ে দিচ্ছে কোথায় না আমাদের সি সাইটে। এই পর্যন্ত ক্লিয়ার প্রত্যেকের? দেখো এবার পরেরটাতে যাই। তো তাহলে কি হলো না আমার ম্যাট্রিক্সের যে প্রোটনটা এখন চলে এসছে সাইটোপ্লাজম বা সি সাইটে, তাহলে একটা আনব্যালেন্সড কন্ডিশন তৈরি হলো। তাহলে এখন আমরা ওই কেমিওসমোটিক হাইপোথিসিসে যেমন জেনেছি যে আমার বেশি থেকে কমের দিকে কোনো কিছু যখন যাচ্ছে দ্যাট মিন্স ওটা ডিফিউশন প্রসেস করছে। তাহলে ডিফিউশন প্রসেসে আমরা জানি যে ওটা হায়ার টু লোয়ারের দিকে যেতে থাকে, এবং হায়ার টু লোয়ারের দিকে যখন যাচ্ছে তখন আমরা জানি ও এনার্জি রিলিজ করতে থাকে। এবার এখানে আমরা যদি দেখি যেহেতু মাইটোকন্ড্রিয়া ইনার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, তাহলে মাইটোকন্ড্রিয়ার যদি আমরা একটা রাফ স্কেচ করে নিই, তাহলে এই যে ইনার মাইটোকন্ড্রিয়াল পার্টগুলো সেগুলো কি হয় ইনফোল্ডেড হয়, তাহলে ইনওয়ার্ডলি ফোল্ডিং হয়ে যে স্ট্রাকচার তৈরি করে সেগুলোকে আমরা ক্রিস্টি বলে, এগুলো জানি। তো এর মধ্যে আমরা জানি অক্সিজোম বা F1 F0 স্ট্রাকচারগুলো থাকে। তাহলে এইখানে আমরা এই স্ট্রাকচার যদি ড্র করি তাহলে দাঁড়াচ্ছে কি না এরকম একটি স্ট্রাকচার দাঁড়াচ্ছে, যার আমরা জানি এইটাকে বলা হয় F0 আর এটা হচ্ছে F1। তাহলে এই F1 পোর্শনে আমার থাকে এটিপি সিনথেস। এবার এই এটিপি সিনথেস যেটা, তাহলে এখন কি হচ্ছে না এই যে H+ আমার এই H+টা হচ্ছে সিম্পল ডিফিউশন, ঠিক সিম্পল ডিফিউশন বলবো না, এটাকে ফ্যাসিলিটেড ডিফিউশন বলবো, এবং এইটাকে বলছি আমরা ট্রান্সমেমব্রেন চ্যানেল। এই ট্রান্সমেমব্রেন চ্যানেল থেকে H+টা বেশি থেকে কমের দিকে বলেছি, তাহলে কি সি সাইড থেকে ওটা আবার এম সাইটের দিকে ট্রান্সফার হবে। তাহলে বেশি থেকে কমের দিকে যখন কোনো জিনিস যাচ্ছে তখন ট্রান্সফার হওয়ার সময় ও এনার্জি রিলিজ করতে থাকে। এবার এই যে এনার্জি রিলিজ করলো সেটা এই এটিপি সিনথেস ধরে অ্যাক্টিভেটেড হলো, অ্যাক্টিভেটেড হয়ে এখানে যে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট ছিল এটা নিয়ে ও তৈরি করলো এটিপি। তো এইভাবে করে এটা হচ্ছে ফার্স্ট মেকানিজমটা, এইভাবে করে চলতে থাকবে ব্যাপারটা। তাহলে পরপর করে যদি আমরা দেখতে থাকি ঠিক এভাবে দাঁড়াবে ব্যাপারটা। তো ইটিএস মেকানিজমটা আরেকবার যদি আমরা প্রথম থেকে দেখি তাহলে কি দেখছি না ইটিএস মেকানিজম যেটা এই ইটিএস অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন যেটা হচ্ছে কোথায় ইনার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে। তাহলে আমরা জানি এমনি ম্যাট্রিক্স পোর্শন যেটা অর্থাৎ এম সাইট, এখানে কি হচ্ছে ক্রেবস চলছে এবং এর অক্সিডেশন হয়ে সেটা NAD+ দুটো প্রোটন দুটো ইলেকট্রন তৈরি করেছে। এবার এই দুটো প্রোটন এবং দুটো ইলেকট্রন FMN নিয়ে ও তৈরি হয়েছে FMNH2তে। আবার এই FMNH2টা ঘুরে গিয়ে FMN হতে পারে, সেটা কিভাবে সম্ভব না আমরা জানি এর সাথে লিঙ্কড অবস্থাতে FeS থাকছে। তাহলে ওই FeS এর কাছে ইলেকট্রনটা গেল, অর্থাৎ ইলেকট্রনটা FMNH2 ছাড়লো, তার সঙ্গে সঙ্গে প্রোটনটাও ছাড়লো, সেটা সি সাইটে ছাড়লো। এবার ডিউ টু ইমব্যালেন্স অফ প্রোটন আমরা দেখছি যে গ্রেডিয়েন্ট যেহেতু আমার সাইটোপ্লাজম অর্থাৎ সি সাইটে বেশি হয়ে গেছে, তো আমরা জানি যে ডিফিউশন প্রসেসে ওটা কোন ধরনের ডিফিউশন হচ্ছে না ফ্যাসিলিটেড ডিফিউশন। এই ফ্যাসিলিটেড ডিফিউশন প্রসেসে ওটা চলে যাচ্ছে আমার সি সাইট থেকে আবার এম সাইটের মধ্যে, এবং সি সাইট থেকে এম সাইটে যাওয়ার সময় যেহেতু আমরা জানি হায়ার টু লোয়ারে যাওয়ার সময় ওটা কি করতে থাকে না এনার্জি রিলিজ করতে থাকে। তো এনার্জি রিলিজ করার সময় যেটা কিনা প্রোটিডিউসড আউট হয়ে আছে যে পার্টটা ম্যাট্রিক্সের দিকে, ওটাকে আমরা F1 পার্টিকেল বলেছি, যার মধ্যে এটিপি সিনথেজ আছে। এই এটিপি সিনথেজ ওই এনার্জি নিয়ে অ্যাক্টিভেটেড হয়ে ও কী করছে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট নিয়ে তৈরি করছে এটিপি। আর এখানে হচ্ছে আবার আমার ম্যাট্রিক্স সাইটের মধ্যে H+টাকে ও ছাড়লো। এবার পরবর্তী যে আমার ইলেকট্রন ক্যারিয়ারটি আছে, তাহলে এখানে কি করছে না ও আবার ইলেকট্রন ছাড়ছে। তাহলে এই ইলেকট্রনটা এটাকে নেওয়ার জন্য আমার পরবর্তী ইলেকট্রন ক্যারিয়ার ইউবিকুইনিন, তাহলে এইখান থেকে কি করছে না ও আবার এই H+টাকে নিচ্ছে, এই H+কে নিচ্ছে, নিয়ে ইউকিউ প্লাস এই প্রোটিন বলছি ইলেকট্রন নিয়ে ও তৈরি করছে UQH2। তাহলে এই UQH2 আবার ইউকিউতে পরিণত হবে কিভাবে, ওই সেম প্রসেস আগেরটার মতো, ও ইলেকট্রন ছাড়ছে এবং সি সাইটে আমার প্রোটনটাকে আবার রিলিজ করছে। সেম টেকনিক রিপিট হতে থাকবে। আবার আমার এখানে এটিপি সিনথেসের স্ট্রাকচারটি আছে, অর্থাৎ F0 F1 পার্টিকেল যেটা এটা থাকছে। তো এখানে আমার সেমভাবে এটিপি সিনথেসের স্ট্রাকচারটি এটি, এবং ওই একইভাবে ফ্যাসিলিটেড ডিফিউশন করে H+টা আবার রিলিজ হবে কোথায় না ম্যাট্রিক্সের মধ্যে।
আবার সেমভাবে এখানে আমার এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট নিয়ে ও রিলিজ করবে এটিপি। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এবার আমরা পরেরটাতে যাই। তো ও এইভাবে করে আবার এই যে ইলেকট্রনটা এটাকে ছাড়লো, তাহলে এই ইলেকট্রনটাকে আবার ধরার জন্য এখানে আমার ওই সেমভাবে এইখান থেকে এটা ট্রান্সফার হচ্ছে 3+ থেকে 2+, অর্থাৎ এখানে আমার থাকছে সাইটোক্রোম বি। তাহলে এখানে থাকছে সাইটোক্রোম বি। ওই সিকোয়েন্সটা একবার দেখে নিও, ভিডিওটা একটু পজ করে দেখে নিলেই হয়ে যাবে। আচ্ছা দেখো, তো সাইটোক্রোম বি, সেখান থেকে ওই সেমভাবে তাহলে আমার এটিপিটা ট্রান্সফার হচ্ছে সাইটোক্রোম বি এর থেকে ওটা আবার একবার কি হচ্ছে না, এখানে আবার আমার ইউকিউ থাকছে, অর্থাৎ ইউবিকুইনন ইলেকট্রন নিয়ে ও আবার হচ্ছে ইউকিউ H2। কিভাবে না, এই যে H+ যেটা এখানে রিলিজ করেছিল সেটাকে নিল, আর এটা নিয়ে ওই সেমভাবে এই তৈরি হলো। তাহলে ও আবার সেমভাবে এটা হতে চাইবে, সেম টেকনিক রিপিট অ্যান্ড রিপিট হলো। তো এখান থেকে ইলেকট্রন ছাড়লো এবং সেমভাবে আমরা দেখব যে F1 F0 পার্টিকেল যেটি এখানে সেমভাবে ও আবার ফ্যাসিলেটেড ডিফিউশন করে আবার H+টাকে ম্যাট্রিক্সের দিকে নিয়ে যাবে। এটিপি সিনথেস এখানে থাকছে, আবার এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট নিয়ে ও তৈরি করছে এটিপি। হলো? আচ্ছা, তাহলে এই যে H+ যেটা থেকে গেল এটা এখন এক্সস্টেড H+ হিসেবে থাকলো, কারণ এখান থেকে H+কে ক্যারি করার জন্য কেউ থাকছে না। তাহলে এরপরে আমরা দেখব যে আমার সাইটোক্রোম C1, তারপরে আস্তে আস্তে করে দেখছি সাইটোক্রোম সি, সেখান থেকে সাইটোক্রোম এ, এবং তারপরে হচ্ছে আমার সাইটোক্রোম A3 হলো। তাহলে এইভাবে করে প্রত্যেকটাতে আমার ইলেকট্রনগুলো ক্যারি হয়ে আসছে। হলো? তাহলে ইলেকট্রন ক্যারি হচ্ছে, তো এইখানে কি হচ্ছে না, লাস্টলি আমার ইলেকট্রন যেটা বেরাচ্ছে এই ইলেকট্রনটাকে কি করছে না, এখানে আমরা রেসপায়ারের সময় যে অক্সিজেনটা নিচ্ছি ওই অক্সিজেন আর এই ইলেকট্রন আর এই যে এক্সস্টেড আমার H+টি ছিল সেটাকে নিয়ে লাস্টলি তৈরি হলো H2O, অর্থাৎ যেটাকে আমরা মেটাবলিক ওয়াটার বলছি। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে এর পিও রেশিওটা কত হলো? পিও রেশিও হচ্ছে আমার 3 ATP। পিও মানে নাম্বার অফ এটিপি ইউজড পার অ্যাটম অফ অক্সিজেন। সেটা কত না, এইখানে এই যে হাফ মলিকিউল অফ অক্সিজেন যেটা, তার জন্য আমরা 3 ATP দেব। তাহলে যেটা আমরা জেনেছিলাম যে 1 মলিকিউল অফ NADH2 থেকে 3 মলিকিউল অফ ATP আমরা পাই। দেখো এই যে 1 মলিকিউল অফ NADH2 থেকে আমরা পাচ্ছি 1, এই 1 2 আর এই যে 3টে ATP মিলল। এবার যদি আমরা FADH2-র কথা বলি সেটা লিঙ্ক হবে এই পোর্শন থেকে। FADH2টা আমার লিঙ্ক হচ্ছে তাহলে কোথা থেকে না, FADH2 লিঙ্ক হচ্ছে এরকম পোর্শন থেকে। তাহলে এখানে সেমভাবে যে আমার FADH2 এটা অক্সিডাইজড হয়ে এটা দিচ্ছে কি না FAD হয়েছে। এই FAD যেটা এটা আবার ক্রেবসে চলে যাচ্ছে, ক্রেবস সাইকেলে চলে যাচ্ছে, আর H+ আর ইলেকট্রন যেটা সেটা সেমভাবে ওই আসছে। তার মানে আমার এই ওপর পর্যন্ত এই পোর্শনটা বাদ চলে যাচ্ছে এখান থেকে হচ্ছে। তাহলে এখানে দেখো আমরা জানি 1 মলিকিউল অফ FADH2 সেটা কত দিচ্ছিল না, সেটা 2 মলিকিউল অফ ATP দিচ্ছিল। তাহলে এই 1 আর এই 1 দুটো ক্লিয়ার একদম।
এবার তোমার মধ্যে কোশ্চেন হতেই পারে যে FADO2 পার্টিকুলার এরকম জায়গা থেকেই কেন হচ্ছে, কারণ এর আগেই আমি বলে দিয়েছি যে প্রত্যেকটা কম্পোনেন্ট কোথা থেকে এন্টার করবে সেটা তার রেডক্স পোটেনশিয়ালের ওপর ডিপেন্ড করছে। তো এই রেডক্স পোটেনশিয়ালটা এরকম পোর্শনের সাথেই ম্যাচ আপ হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ইটিএসের মেকানিজমটি গেল। এবার এই ইটিএস মেকানিজমের কিছু ইনহিবিটার আছে, ইটিএসের কিছু আমরা ইনহিবিটার দেখতে পাই। ইনহিবিটার্স কি না, ইটিএসের যে ইনহিবিটার্সগুলো তার মধ্যে ফার্স্ট আমরা দেখব সায়ানাইড, সেকেন্ডলি দেখব আমরা কার্বন মনোক্সাইড, এবং এছাড়াও আছে অ্যান্টিমাইসিন এ আছে, হ্যাঁ অ্যান্টিমাইসিন এগুলো এখন জানলেই চলবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ইটিএস ইনহিবিটর পোর্শন গেল। এই হচ্ছে ব্যাপার। তো ঠিকঠাক মতো করে আশা করি বুঝতে পেরেছো।